স্টাফ রুমের কোনায় নিজের জন্য বরাদ্দ টেবিলটায় মুখ ডুবিয়ে বসে খাতা দেখছিলেন সম্পূর্ণা সরকার। মুখ তুলে তাকালেন ঐশীর গলা বেয়ে। পূর্ণাদি, বাড়ি যাবে না? স্কুল তো প্রায় ফাঁকা হয়ে গেল। হ্যাঁ রে, যাচ্ছি, এটা শেষ করে নি। সামান্য হাসলেন সম্পূর্ণা। ভীষণ মলিন লাগলো হাসিটা ঐশীর চোখে। চোখ মুখটাও শুকনো লাগছে বড্ড। ভীষণ খারাপ লাগলো ঐশীর। ইস, এত ভালো একটা মানুষ, অথচ মন গুমড়ে একাকিত্ব বয়ে বেড়াচ্ছে এই বয়সে। আর ওই ছেলেটাই বাকি। বিয়ে হতে না হতে একেবারে বউয়ের ভেড়া হয়ে গেল। মাকে এইভাবে একা করে দিতে বিবেকে এতটুকু বাঁধল না। অথচ এই মা কি না করছে ছেলেটার জন্য। পূর্ণাদি, তোমায় এত শুকনো লাগছে কেন? তোমার কি শরীর খারাপ নাকি মন খারাপ? আবার গলা ঝাড়ল ঐশী। কিচ্ছু খারাপ না, আমি একদম ঠিক আছি রে। আবার চোয়াল ফাঁক করার চেষ্টা করলো মানুষটা। আর কত লুকাবে তুমি? এইভাবে নিজের স্বার্থপর ছেলে আর বউকে আড়াল করা যায় না। সবাই সব বোঝে। ঝাঁঝ ঝরে পড়ল এবার ঐশীর গলা থেকে। আমি কাউকে আড়াল করছি না রে ঐশী, আমি সত্যিই ভালো আছি। এবার পেন বন্ধ করতে করতে বললেন সম্পূর্ণা। তাই? ভালো আছো? কি ভাবো? যা ইচ্ছে বললে আমরা বিশ্বাস করে নেব? কম দিন কিন্তু একসাথে চাকরি করছি না আমরা। আর তোমার ওই বৌমা, পৃথা না কি যেন নাম, যাই হোক, ওই মেয়েটার কথা যত ভাবি অবাক হয়ে যাই। তোমার মতো মানুষের সাথে থাকতে পারলো না, আলাদা সংসার করতে হলো ওকে। উফ ভগবান! না রে ঐশী, পৃথার সত্যিই কোনো দোষ নেই। ভুল বুঝিস না ওকে। আমি তো ওকে বলেছিলাম ওর অফিস থেকে কাছাকাছি হয় এমন একটা লোকেশনে ফ্ল্যাট দেখে চলে যেতে। তাছাড়া এই বাড়িটা থেকে আমার বাবুও তো কলেজ দূর হচ্ছিল। তাই সব মিলিয়ে সবার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া। সম্পূর্ণ সরকারের শেষ কথাগুলোর পর একেবারে চুপ করে গেল ঐশী। শুধু নিষ্পলক দৃষ্টি মেলে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত মানুষটার দিকে। ভগবান যে ঠিক কী দিয়ে করেছেন একে কে জানে। মেয়েটা বিয়ের 1 মাসের মধ্যে ছেলেকে নিয়ে কেটে পড়ল শাশুড়িকে একা ফেলে রেখে। তারপরেও ওই বৌমার কোনো নিন্দা বাইরের কারোর সামনে করবে না মানুষটা। অথচ ঐশী কি না করলো এত বছর ধরে নিজের শাশুড়ির জন্য। তবুও সুযোগ পেলেই ওই মহিলা সবার কাছে কুকথা বলে বেড়ায় ঐশীর নামে। কি রে, কি দেখছিস অমন করে আমার দিকে? আবার শুকনো হাসিটা হেসে ঐশীকে জিজ্ঞাসা করলেন সম্পূর্ণা। কিছু না, বলছি যে ক্যাব বুক করেছি, তুমিও চলো আমার সাথে, বাড়িতে ড্রপ করে দেবো তোমায়। ছোট্ট শ্বাস ফেলে বলল ঐশী। আচ্ছা চল তাহলে। নিজের ব্যাগ গুছাতে গুছাতে উঠে দাঁড়ালেন সম্পূর্ণা। হুট করে ছুটে চলেছে ভাড়ার ক্যাব। পিছনের সিটে শরীর এলিয়ে বসে রয়েছেন সম্পূর্ণা সরকার, যার মন জুড়ে এখন এলো পাথারি দাপাদাপি করছে একরাশ পুরনো স্মৃতি। মাত্র 23 বছরের পূর্ণা আচমকা ছেয়ে গেছে স্মৃতিপথ জুড়ে। পূর্ণা তো ভালোবেসেই বিয়েটা করেছিল নির্ভীককে। ভালোবাসার সেই দিনগুলোতে পাশাপাশি বসে এমন রূপলি বিকেলগুলোতে কতই তো স্বপ্ন দেখতো ওরা। ওদের নিজেদের একটা সুন্দর সংসার হবে, স্বপ্নের মতো, যেখানে কোনায় কোনায় মিশে থাকবে ভালোবাসা। পূর্ণা জানো, আমাদের নতুন পৃথিবীটা ভালোবাসা দিয়ে সাজাবো। সেখানে আর যাই কম পড়ুক, কোনোদিন ভালোবাসা কম পড়বে না। নির্ভীকের বলা সেই কথাটা আজও স্পষ্ট কানে বাজে পূর্ণার। কিন্তু ওই মানুষটাকে তো বিয়ের পর থেকে এক চিলতে শান্তিও দিতে পারেনি পূর্ণা। যে সংসারটা ওদের ভালোবাসা দিয়ে সাজানোর কথা ছিল, সেই সংসারটাই ভরে উঠেছিল অশান্তির বিষে। প্রতিদিন ঝগড়া হতো নির্ভীকের সাথে বিয়ের 1 মাস পর থেকেই। আস্তে আস্তে তিক্ততায় ভরে উঠেছিল সম্পর্কটা। ইন্দুমতি দেবী, হ্যাঁ, ওই মানুষটা কোনোদিন শান্তি পেতে দেননি পূর্ণাকে। ইন্দুমতি সরকার ছিলেন নির্ভীকের মা। বিয়ের পরদিন থেকেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন সম্পূর্ণাকে একেবারে পছন্দ হয়নি তার। বৌমার চাকরি করায় তার আপত্তি, বৌমার বাপের বাড়ি ব্রাহ্মণ হওয়ায় তার আপত্তি, সর্বোপরি বৌমার চলা বলা আদব কায়দা সব কিছুতেই ছিল তার চূড়ান্ত অপছন্দ। প্রথম প্রথম পূর্ণা চেষ্টা করত ওনার মন জুগিয়ে চলার, কিন্তু মানিয়ে চলারও তো একটা সীমা থাকে।
যে কিছুতেই খুশি হয় না, বরঞ্চ খুদ খুঁজে পায় তাকে সন্তুষ্ট করা অসম্ভব। তাই পূর্ণাও একটা সময়ের পর হাল ছেড়ে দিয়েছিল। ওনার অর্থহীন অভিযোগ আর বিষাক্ত কথাবার্তা খানিকটা উপেক্ষা করতেই শুরু করেছিল। আর তখন থেকেই অশান্তি যেন চরমে উঠতে আরম্ভ করলো। নির্ভীক অফিস থেকে ফিরতেই প্রতিদিন তার কানে বিষ ঢালাই ধীরে ধীরে প্রধান কাজ হয়ে উঠল ইন্দুমতি সরকারের। প্রায় কানে আসত পূর্ণার। উনি ছেলেকে বলছেন, আমায় তুই কাশি রেখে আয় বাবা। রোজ রোজ তোর বউয়ের এমন স্বেচ্ছাচারিতা, অপমান আমার আর সহ্য হয় না। এইভাবেই ক্রমশ বিষিয়ে যাচ্ছিল নির্ভীকের মনটা পূর্ণার প্রতি। শুরু হলো প্রায় দিনেই ওদের অশান্তি। সম্পূর্ণা প্রথম প্রথম চুপ থাকতো, কিন্তু ক্রমেই যেন ওর ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করলো। বারবার মনে হতো নির্ভীক কেন বুঝতে চাইছে না ওকে, কেন ইন্দুমতির প্ররোচনায় এভাবে কষ্ট দিচ্ছে ওকে। আর এই ভাবনাটাই আরো ক্ষিপ্র করে তুলত ওকে। পূর্ণাও আস্তে আস্তে হিংস্র হয়ে উঠছিল। প্রায় দিনেই সেও রক্তাক্ত করত নির্ভীককে নিজের বাক্যবাণে। একদিন যে ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো, সেটা যেন একেবারে ভুলেই গেল দুজনে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 বছর। এর মাঝেই ওর কোলে এলো সৌভিক, ওদের ছেলে। ছেলে হওয়ার পরেও অবস্থার কোনো উন্নতি হলো না। পূর্ণা আস্তে আস্তে ডিভোর্সের ভাবনা চিন্তা শুরু করলো। না, এভাবে সত্যি জীবন কাটানো যায় না। ছেলেটারও তো একটা সুস্থ পরিবেশ দরকার। আসলে তখন কি আর পূর্ণা জানতো ওর ভাগ্যে ঈশ্বর কি লিখে রেখেছেন? বিয়ের ঠিক 2 বছর 2 মাসের মাথায় আলাদা হয়ে গেছিল ওরা চিরতরে। নির্ভীক সেলসের চাকরি করত। ক্লায়েন্ট ভিজিট করার জন্য মাঝে মাঝেই ট্যুর করতে হতো ওকে। সেবারেও তেমনই ট্যুরেই যাচ্ছিল ও। আগ্রা যাচ্ছিল, কিন্তু আর ফিরে এলো না আগ্রা থেকে। ফেরার পথেই নির্ভীকের ট্রেন মুখোমুখি হলো এক বীভৎস দুর্ঘটনার। সে বীভৎসতা দেখে শিউরে উঠেছিল প্রশাসনও। প্রাণ গেছিল শতাধিক মানুষের, আর সম্পূর্ণ স্মৃতির সিঁদুরও মুছে গেছিল ওই অ্যাক্সিডেন্টেই চিরতরে। ইন্দুমতি দুমড়ে গেছিলেন একমাত্র ছেলের এই আকস্মিক মৃত্যুতে। মাত্র 5.5 মাসের মাথায় তিনিও কাটিয়েছিলেন ইহলোকের মায়া। কয়েকটা মাসের মধ্যেই যেন নিমেষে ধূলিসাৎ হয়ে গেছিল পূর্ণার সংসার ওরই চোখের সামনে। তারপর পেরিয়ে গেছে 28টা বছর। ছেলেটাকে একা হাতে মানুষ করেছে ও। কিন্তু এই দীর্ঘ সময়টা অবিরত ক্ষত বিক্ষত হতে থেকেছে ও এক অদ্ভুত অপরাধ বোধে। সেই গ্লানিতেই নির্ভীকের ছবির দিকে চোখ তুলে তাকাতে পারে না ও আজও। বারবার মনে হয় এত কম দিনের জন্য ওদের জোর বেঁধেছিল ভগবান। আর তাই যদি হবে, তাহলে কেন এত তিক্ত হয়ে গেল ওদের ভালোবাসার সম্পর্কটা? কেন ভালো থাকতে পারলো না ওরা? নির্ভীক যে নিজের ভালোবাসার মানুষটার ভালোবাসা গায়ে মেখে মরতেও পারল না। বিয়ের পর থেকে তো অশান্তির আগুনেই জ্বলে মরল। নিজেকে আজও ক্ষমা করতে পারেনি তাই সম্পূর্ণা। সৌভিকের বিয়ের পর থেকে এসব পুরনো কথা যেন আরো বেশি করে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ওকে। সৌভিকও পৃথাকে ভালোবেসেই বিয়ে করেছে। তবে ও মেয়েটাকে প্রথম দিন দেখেই আঁতকে উঠেছিল পূর্ণা। পরনে শর্ট স্কার্ট, বয়কার চুল, চোখে নীলচে কাজল, হুড়ুর উপর দুল পরা, হাতে ট্যাটুতে ফুটে উঠেছে অজগর। না, ঠিক এরকম মেয়েকে পুত্রবধূ হিসেবে কখনো চায়নি সম্পূর্ণা। কিন্তু ওর চাওয়ায় কী বা যায় আসে? বিয়ে যারা করবে তারা যখন চায়, ও সেখানে কে? তবে পূর্ণার যে শুধু পৃথাকে অপছন্দ হয়েছিল তা নয়। পৃথারও যে একেবারে ভালো লাগেনি পূর্ণাকে, সেটা বেশ বুঝতে পেরেছিল ও নতুন মেয়েটাকে নিজের অভিজ্ঞ চোখে জরিপ করে। আর ঠিক তখনই প্রমাদ গুনেছিল সম্পূর্ণা সরকার। সৌভিক যদি ওই মেয়েকে বিয়ে করে এই বাড়িতে আসে, তাহলে যে আবার সেই এক ইতিহাসে পুনরাবৃত্তি হবে। পৃথা আর সম্পূর্ণার হয়তো মতের অমিল হবে প্রতি পদে, আর তার থেকেই শুরু হবে অশান্তি। সেই অশান্তির আস্ত লাগবে সৌভিক আর পৃথার দাম্পত্যেও, ওদের ভালোবাসাতেও। একদিন ইন্দুমতির জন্য যেভাবে নষ্ট হয়ে গেছিল সম্পূর্ণা আর নির্ভীকের ভালোবাসা, হয়তো পৃথা সৌভিকের সম্পর্কটাও সেভাবেই। না, এটা হতে পারে না, নিজের মনেই বলে উঠেছিল পূর্ণা সেদিন। আর সত্যি এমন কিছু যাতে না হয়, তার জন্য ও ব্যবস্থাও নিয়েছিল।
ওরা হানিমুন সেরে ফেরার পরেই ওদের ডেকে বলেছিল, আমার মনে হয় এবার তোমাদের আলাদা নিজের মতো সংসার করা উচিত। সৌভিক, তুমি কলেজে অধ্যাপনা করছো, পৃথাও ইঞ্জিনিয়ার এবং ভালো চাকরি করে। এবার তোমরা নিজেরা নিজেদের দায়িত্ব নাও। তোমাদের কর্মস্থলের কাছে কোনো ফ্ল্যাটে শিফট হয়ে যাও তোমরা। আমার বয়স হচ্ছে, এই বয়সে আমারও নির্জনতা দরকার, একটু প্রাইভেসি দরকার। আমি নিজের মতো থাকতে চাই। মা, এসব কি বলছো তুমি? আঁতকে উঠেছিল সৌভিক প্রাথমিকভাবে। তবে পরে মনে হয় পৃথা ওকে বুঝিয়েছিল। মাসখানেকের মধ্যে চলে গেছিল ওরা। সৌভিক মাঝে মাঝে মায়ের কাছে আসে, পূর্ণাও কখনো সখনো যায়, কিন্তু পৃথা আর আসে না। পূর্ণা গেলেও বেশি কথা বলে না সে, নিরুত্তাপ ব্যবহার। কোনোদিন কি পুত্রবধূর সাথে এই দূরত্ব ঘুচবে না সম্পূর্ণ সরকারের? এই অপছন্দ নিয়েই কি তবে কেটে যাবে এই সম্পর্কটা? মাসিমা, এসে গেছে আপনার বাড়ি। ক্যাব চালকের গলার আওয়াজে হুঁশ ফিরল পূর্ণার। বাড়ি এসে গেছে। রাস্তা কখন ফুরিয়ে গেল ও টের পায়নি তো। জীবনটাও তো এরকমই, কখন যে নিঃশব্দে ফুরিয়ে যায় তার টেরও পাওয়া যায় না। দু কাঁধের উপর সযত্নে ওড়না গুছিয়ে নিল পৃথা। নিজেকে টুক করে একবার দেখে নিল আয়নায়। এই সব সালোয়ার টালোয়ার পরতে একেবারে ভালো লাগে না ওর, ভীষণ অস্বস্তি হয়। তবু আজ পরতেই হলো। সৌভিক ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে গতকাল থেকে। প্লিজ পৃথা, তুমি তো বোঝোই মা তোমার শর্টস পরাটা পছন্দ করেন না। একটা দিন কি একটু অ্যাডজাস্ট করা যায় না? তার মানে আমার নিজের ফ্ল্যাটে আমি কি পোশাক পরে থাকবো সেটা কি উনি ঠিক করবেন নাকি? পৃথাও বলেছিল ভুরু উঁচিয়ে। না, তা নয়, আসলে মা তো একটু পুরনো দিনের মানুষ। তাছাড়া উনি এই বাড়িতে খুব কমই আসেন, সেটা তুমিও জানো। তাই আমার রিকোয়েস্ট রাখতেই না হয় একটা দিন সালোয়ার বা কুর্তি পরে নিলে। সৌভিক কখনোই কোনো কিছু নিয়ে জোর করে না, তাই ওর অনুরোধটাকে গুরুত্ব দিতেই আজ এই পোশাকটা পরে নিল পৃথা। কেন আসছেন ওই মহিলা আজ এই বাড়িতে? এমনিতে তো খুব বেশি আসেন না। আগামীকাল জামাই ষষ্ঠী, সৌভিক আর পৃথার নেমন্তন্ন পৃথার বাপের বাড়িতে। তা কি ওই মহিলা জানেন না? তাও কি জন্য আসছেন? আগামীকালের ওদের যাওয়াটা ভুন্ডুল করতে চায় নাকি? আসলে সম্পূর্ণ সরকারকে কোনোদিনই ঠিক ভালো লাগেনি পৃথার। অবশ্য ওই মহিলাও যে ওকে ভালোভাবে মেনে নেননি সেটাও বেশ বোঝেও। প্রথম যেদিন সৌভিকের সাথে ও ওদের বাড়ি গেছিল, অদ্ভুত বাঁকা দৃষ্টি ছুড়ে দিয়েছিলেন। চোখের ভাষাতেই যেন বুঝিয়ে দিয়েছিলেন পৃথাকে পুত্রবধূ হিসেবে তার মোটেই পছন্দ হয়নি। অবশ্য পৃথাও কম যায় না। তির্যক চাহনিতে সেও ওই মহিলাকে বুঝিয়ে দিয়েছিল, তোমাকেও শাশুড়ি হিসেবে আমার ভালো লাগেনি। বিয়ের পর দিন 25 মতো ছিল ওই বাড়িতে পৃথা। ভীষণ চুপচাপ থাকতো ওই মহিলা, কিংবা কে জানে ইচ্ছে করেই হয়তো পৃথাকে এড়িয়ে চলতো। তারপর একদিন তো নিজে থেকে ডেকেই বলল ওদের আলাদা ফ্ল্যাটে শিফট হয়ে যেতে। আলাদা হয়ে যাবার কথা পৃথাও যে একেবারে ভাবেনি তা নয়, কিন্তু আচমকা বিয়ের 15 দিনের মাথায় শাশুড়ির মুখে ও কথা শুনে স্তম্ভিত হয়ে গেছিল পুরোপুরি। নিদারুণ অপমানিতও লেগেছিল। এত অপছন্দ পৃথাকেও না, যে বিয়ের কয়েকটা দিন যেতে না যেতেই বিদায় করে দিতে চাইছে। ভীষণ কষ্ট হয়েছিল সেদিন, কিন্তু কাউকে বলেনি সে কথা। সৌভিককেও না। সৌভিককে বলে তো লাভও নেই, সে তো আর মায়ের কোনো দোষই দেখতে পায় না। তাই পৃথা নিজের সমস্তটুকু অপমান নিজের বুকের মধ্যেই লুকিয়ে ফেলেছিল। শুধু নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করেছিল ও বাড়িতে আর কোনোদিন পা রাখবে না ও। নিজের প্রতিজ্ঞা গত 8 মাসে কঠোরভাবে স্মরণে রেখেছে পৃথা। ভুল করেও ও বাড়িতে পা রাখিনি কখনো। ওই মহিলা এই বাড়িতে 2-1 বার এসেছিলেন গত 8 মাসে। পৃথা প্রতিবারই সতর্ক দূরত্ব বজায় রেখেছে, থাকুন উনি ওনার অহংকার নিয়ে। কিন্তু কেন আচমকা আজ এসে উদয় হচ্ছে? ধুর, ভালো লাগছে না পৃথার। কত ইচ্ছা ছিল বাপের বাড়ি আজই চলে যাবে। প্রতি বছর বাড়িতে 2 জামাইবাবুর জামাই ষষ্ঠী হয়, এই বছর সৌভিকেরও হবে, কিন্তু তার মাঝে হঠাৎ ওনার আসার কি প্রয়োজন ছিল? উদ্দেশ্য কি ওনার? পৃথা, এই বাড়ি এসো, মা এসে গেছে। সৌভিকের উঁচু গলার ডাকটা ভাবনায় ছেদ বসালো পৃথার। তুমি কথা বলো, আমি পরে আসছি।
একটু গম্ভীর গলায় বিরক্তি মিশিয়েই জবাব দিল পৃথা। ওকে কেন ডাকছে সৌভিক? ছেলেটা কি এতদিনেও বোঝেনি সম্পূর্ণা সরকার আর পৃথা বসু দুজনের কেউই কাউকে একেবারে পছন্দ করে না, তাই তাদের দূরে থাকাই ভালো। না পৃথা, তুমি এক্ষুনি এসো, মা ডাকছে তোমায়। কি? সম্পূর্ণ সরকার পৃথাকে ডাকছে? কিন্তু কেন? বিগত দিনে কখনো তো হয়নি এমন। ওই মহিলা এসে তো ছেলের সাথে কথাবার্তাতেই মশগুল থাকেন। আজ কি হলো হঠাৎ? শোবার ঘরের দরজা খুলে বেরিয়ে এলো পৃথা। সম্পূর্ণা যথারীতি ছেলের কাছে বেশ সহজ হয়ে কথা বলছেন। খানিকটা অস্বস্তি নিয়ে আড়ষ্ট পায়ে ও গিয়ে দাঁড়ালো শাশুড়ির সামনে। গলাটা ভারী করে বলল, আমায় ডাকছিলেন? হ্যাঁ মা, ডাকছিলাম। বস। আরে, এখানে বস না, আমার পাশে। গলায় একটা স্নেহ সম্পূর্ণার। পৃথা যেন আকাশ থেকে পড়ল এবার। এ কি, এই মহিলার হলো কি হঠাৎ? এত ভালোবাসা দেখাচ্ছেন কেন? আর পৃথাকে তুই বলেই বা সম্বোধন করছেন কেন? সব সময় তো রাশভারী চলে তুমি সম্বোধনই করে এসেছেন উনি পুত্রবধূকে। কি হলো? বসো মায়ের পাশে। মা বসতে বলছেন তো। সৌভিক চোখ দিয়ে ইশারা করছে পৃথাকে। হুম, আচ্ছা। অনেকটা ইতস্তত ভাব নিয়ে এবার বসল পৃথা। সম্পূর্ণা বৌমার দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। চোখ নামিয়ে নিল পৃথা। ভীষণ অস্বস্তি হচ্ছে ওর। কাল বাপের বাড়ি যাচ্ছিস তাই না? কোমল স্বর সম্পূর্ণার। হ্যাঁ, জামাই ষষ্ঠী আছে তো, তাই মা যেতে বলেছেন। দায়সারা জবাব দিল পৃথা। জামাই ষষ্ঠী কেন হয়? কি এর তাৎপর্য জানিস? ফের প্রশ্ন সম্পূর্ণার। এবার আরও বিরক্তি লাগলো পৃথার। মহিলা কি আজ ওর ইন্টারভিউ নিতে এসেছেন নাকি? কোনো উত্তর দিল না ও, শুধু অল্প মাথা নেড়ে বুঝিয়ে দিল ওসব ও জানে না। ষষ্ঠী হয় সন্তানের মঙ্গল কামনায়, আর জামাই ষষ্ঠী হয় জামাইয়ের মঙ্গল কামনায়। মা তার মেয়ের সাথে সাথে মেয়ের জীবনসঙ্গীর মঙ্গল চেয়েও ঈশ্বরের কাছে পুজো দেন। মেয়ের জীবন সঙ্গীকে মা মেয়ের জীবনে তথা নিজের সংসারে আবার নতুন করে বরণ করে নেন। মেয়ের জীবনসাথীর সাথে নিজেদের সম্পর্কের বন্ধনটাকে আরও সুমধুর করে তোলেন। কিরে বুঝলি? পৃথার চোখে চোখ রাখলো এবার ওর শাশুড়ি। ও বুঝে পেল না কি বলবে। এসব জেনে ওর লাভ কি? শুধু চোখ নামিয়ে নিয়ে ছোট করে বলল, আচ্ছা। জানিস পৃথা, আমাদের সমাজটা না বড্ড বেশি পুরুষতান্ত্রিক, তাই এখানে সব নিয়মগুলো ছেলেদের গুরুত্ব দিয়েই করা হয়। তাই জামাই ষষ্ঠী হোক, ভাইফোঁটা হোক বা রাখি বন্ধন, সবেতেই প্রাধান্য পায় ছেলেরা। আমাদের মেয়েদের যেন কোনো দাম নেই। মেয়েদের যেন জোর করেই ব্রাত্য করে দেওয়া হয়েছে। মেয়েদেরকে সম্মান জানানোর তাই কোনো অনুষ্ঠানও নেই। হ্যাঁ, এটা একদম ঠিক। দুম করে মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা পৃথার। আসলে ভদ্রমহিলা এটা একদম ঠিক বলেছেন। পৃথারও বহুবার মনে হয়েছে এটা। আসলে কি বলতো, আমাদের সমাজে মেয়েরাই মেয়েদের বেশি শত্রু হয়। সে শাশুড়ি বৌমা হোক কি ননদ ভাজ হোক বা দুই যা হোক, বারবার যুগে যুগে মেয়েরা মেয়েদের শত্রু হয়েছে। নিজেদের মধ্যে খেয়েই করেছে, তাই ছেলেরা মুনাফা লুটতে থেকেছে। মেয়েরা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করে মরবে তো নিজেদের অধিকার নিয়ে ভাববে কখন? আর কখনই বা পাল্টানোর চেষ্টা করবে এইসব বস্তা পচা নিয়ম? নইলে ভাব, ভাইফোঁটা যদি সাড়ম্বরে হয় তাহলে বোন ফোঁটাও বা হবে না কেন? জামাই ষষ্ঠী হলে বৌমা ষষ্ঠী বা হবে না কেন? তাই না? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু নিয়ম তো আর ওভাবে পাল্টানো যায় না। যা আবহমানকাল ধরে চলে আসছে সেটাই পালন করে সকলে। পৃথার আজ সত্যি বেশ পছন্দ হচ্ছে পূর্ণার কথাগুলো। না রে, এটা কোনো কথা নয়। যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে বলে সেটা কেউ বদলাতে চেষ্টাও করবে না, এটা ঠিক না। বদলের চেষ্টা হলে তবেই তো আগামী প্রজন্ম অন্যরকম একটা সমাজ ব্যবস্থা পাবে, সাম্যবাদী পরিবেশ পাবে। হুম, ঠিক আছে, আপনি সৌভিকের সাথে কথা বলুন, আমি আসছি। উঠে পড়ল পৃথা। জ্ঞানের কথা আর ভালো লাগছে না ওর। দাঁড়া পৃথা। সম্পূর্ণা যেতে দিল না ওকে। নিজেও উঠে পড়েছে চেয়ার ছেড়ে। এবার সামনে এসে দাঁড়ালো সে পুত্রবধূর সামনে। হাতে ছোট একটা পুজোর থালা।
তার থেকে সিঁদুর নিয়ে আচমকাই মঙ্গল তিলক লাগিয়ে দিল সে ছেলের বউয়ের কপালে। আর প্রায় সাথে সাথেই পৃথার হাতে ধরিয়ে দিল একটা বেশ মোটা গিফট প্যাক। ভীষণ হকচকিয়ে গেছে এবার পৃথা। এ কি, হঠাৎ এগুলো হচ্ছেটা কি? মা, এসবের মানে কি? এগুলো কি করছো তুমি? সৌভিক একরাশ বিস্ময় নিয়ে প্রশ্ন করলো এবার। কেন রে বাবু, অবাক হবার কি আছে এতে? কাল ওর মা তোর মঙ্গল কামনায় পুজো দেবেন, তোকে রান্না করে খাইয়ে উপহার দিয়ে জামাই ষষ্ঠী পালন করবেন, কারণ তুই তার মেয়ের জীবন সঙ্গী। সেই একই কারণে আজ আমি ওর নামে আলাদা করে পুজো দিয়েছি। ওর পছন্দ মতো কিছু উপহার নিয়ে আসার চেষ্টা করেছি, আর ইন্টারনেটের খাবারের সাইট থেকে ওর প্রিয় রেস্টুরেন্ট টিপটপ থেকে ওর পছন্দসই চাইনিজ খাবার অর্ডার করেছি। এখনই খাবার এলো বলে। তার মানে তুমি বৌমা ষষ্ঠী করছো? ফের বিস্মিত গলায় প্রশ্ন সৌভিকের। অত কিছু জানি না বাবু, শুধু এটুকু জানি পৃথার জীবনসঙ্গী হিসেবে তোর ওর মায়ের কাছ থেকে যে সম্মান বা সেলিব্রেশন পাওনা হয়, সেই একই সম্মান বা সেলিব্রেশন ওরও পাওনা তোর মায়ের কাছ থেকে। কারণ তুই যেমন ওর স্বামী, তেমনি ও তোর স্ত্রী। যার পরনাই অবাক আজ পৃথা। হঠাৎ কি ঘটছে এগুলো? ও কি বলবে কিছু তো বুঝতেই পারছে না। এই পৃথা, খোল প্যাকেটটা, দেখ উপহার পছন্দ হলো কি না। এবার বৌমাকে হাসি মুখে বললেন সম্পূর্ণা। হ্যাঁ দেখছি। উপহারের মোড়ক খুলে ফেলল পৃথা। সাথে সাথেই বুকের ভেতর ঢক করে উঠল ওর। একটা সুন্দর শর্ট স্কার্ট আর টি শার্ট, দুটোই ওর পছন্দ মতো। সাথে রয়েছে ওর প্রিয় ব্র্যান্ডের পারফিউম আর লিপস্টিক। এই মানুষটা জানেন এত ভালো করে পৃথার পছন্দ অপছন্দগুলো। কখন জেনে গেল সে? কিছু টের পায়নি তো পৃথা? আপনি জানতেন আমার পছন্দের ব্র্যান্ড? আবেগে গলা কাঁপছে পৃথার, চোখ দুটো ছলছল করে উঠেছে হঠাৎ। কেন জানবো না? তুই কি আমার পর নাকি? আমি কিন্তু তোর পছন্দের গার্লিক ফ্রাইড রাইস, চিলি মাশরুম আর প্রন উইথ ওয়েস্ট সস অর্ডার করে এসেছি। এগুলোই তোর প্রিয় তো? তুমি সেটাও জানো? এবার চোখ দিয়ে নোনা জল ঝরছে আধুনিকা দাপুটে মেয়ে পৃথা বোসের। নিজের অজান্তেই সে শাশুড়িকে তুমি সম্বোধন করে ফেলেছে। হ্যাঁ রে, জানি তো তোর বরের মাশরুম পোষায় না, কিন্তু তাতে কি? আজকের দিনটা তো আমি আমার বৌমার জন্য রেখেছি। আই লাভ ইউ মামুনি। আমি তোমায় ভুল বুঝেছিলাম, আমায় ক্ষমা করে দাও প্লিজ। ঝপ করে হঠাৎ সম্পূর্ণাকে জড়িয়ে ধরেছে ওর বৌমা। দূর বোকা মেয়ে, ভুল বোঝাবুঝি তো জীবনের অঙ্গ, ওগুলো তো চলতেই থাকে। আমিও তো তোর সাথে প্রথম দিকে খুব বেশি সহজ হতে পারিনি, কিন্তু তাতে কি? তুই তো আমার আপন ছিলিস, আর আপনই আছিস। সস্নেহে পুত্রবধূর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সম্পূর্ণা। বুকের ভিতরটা আজ বড্ড নির্ভার লাগছে ওর। ও জানে স্কুলে ঐশীরা বা ওর অন্য ঘনিষ্ঠরা আজকের কথা জানলেই বলবে, সে কি পূর্ণাদি, তুমি নিজে থেকে নিচু হলে ওই মেয়েটার কাছে? কেন, কিসের জন্য? অত কিসের দেমাক ওই মেয়ের? তুমিও শাশুড়ি, তাই তোমার উচিত ছিল নিজের ডাট নিয়ে থাকা। আসলে ঐশীদের দোষ নেই, বেশিরভাগ মানুষই বোধহয় এইভাবেই ভাবে। কেউ কারোর ইগোটা ছাড়তে পারে না, আর এই জন্যই বোধহয় বেশিরভাগ সংসারেই শাশুড়ি বউ এই সম্পর্কটার আনাচে কানাচে জমে থাকে বড্ড বেশি মালিন্য। সম্পূর্ণ নিজেও তো প্রথমে সেই চিরাচরিত চিন্তাধারার বাইরে বেরোতে পারেনি বাকিদের মতো, ও নিজের শাশুড়ির মতো। পৃথার আধুনিক পোশাক, আচরণ সব অসহ্য লাগতো ওর। সেজন্যই তো নিজের একমাত্র পুত্রবধূর সাথে তৈরি হয়েছিল এক আকাশ দূরত্ব। কিন্তু ক্ষণিকের এই জীবনে নিজের গোঁড়ামি, জেদ, এগুলো থেকে পাওয়া তো কিছুই যায় না। শুধু হারিয়ে যায় জীবনের সুন্দর সময়গুলো। কাছের সম্পর্কগুলো দূরে সরতে সরতে একেবারে ঢিলে হয়ে যায় এক সময়। ঠিক যেমনটা একদিন হয়েছিল ইন্দুমতির সাথে আর নির্ভীকের সাথে সম্পূর্ণার। না, এতটুকু খারাপ লাগছে না সম্পূর্ণা সরকারের। একবারের জন্য মনে হচ্ছে না নিজের ইগো আহত হয়েছে। দূরে সরে যাওয়া সম্পর্কগুলোকে কাছে টানার চেষ্টা করতে হলে কোনো একজনকে তো এগিয়ে আসতেই হয়। না হয় সেটা সম্পূর্ণই এলো। ও তো বড় পৃথার থেকে, ও মেয়েটা তো ওর ছেলের থেকেও ছোট। মামুনি, আমি রান্না করতে পারি না, কিন্তু ম্যাগি বানাতে শিখেছি আজকাল।
ভালো হয় না, কিন্তু পারি। তোমার জন্য বানালে তুমি খাবে? একটু কুণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করল পৃথা। তুই বানাবি আর আমি খাবো না? তা হয় নাকি? শিগগির যা, খুব খিদে পেয়েছে আমার। হেসে উঠল সম্পূর্ণা। আমি এক্ষুনি যাচ্ছি। প্রায় এক ছুটে রান্নাঘরের দিকে চলে গেল পৃথা। বুকের মধ্যে ভালো লাগার বৃষ্টির ঝমঝম ভিজিয়ে দিচ্ছে সম্পূর্ণা সরকারের হৃদয়টা। নিজের ইগোকে পাত্তা না দিয়ে চিরাচরিত সেকেলে মানসিকতাকে মুছে ফেলে কাউকে আপন করে নিতে পারার মধ্যে এত আনন্দ লুকিয়ে থাকে, সেটা আগে যদি টের পেত সম্পূর্ণা, তাহলে আরো আগেই করে ফেলতো সেটা। জীবনটা তো মাত্র কয়েকটা দশকের, এর মধ্যে রাগ, জেদ, বিদ্বেষ এগুলো পুষে রেখে তো কোনো লাভ নেই। ভালোবেসে দিনগুলো কাটিয়ে দেওয়ার চেষ্টা করে দেখতে একবার ক্ষতি কি?